ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জেমস মিলের প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্রের ধারণা বা তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, মিলের ইতিহাস ও প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্র। শিল্প বিপ্লবের পর্যায়ে ইংল্যান্ডে বুর্জুয়া শ্রেণী স্বার্থের প্রতিফলন ঘটে। উপযোগিতাবাদী রাষ্ট্র দর্শনে ইউটিলিটারিয়ানিজম এই তত্ত্বের প্রথম বিস্তৃত আলোচনা মেলে ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম 1748 থেকে 1832 রচিত এ ফ্র্যাগমেন্ট অব গভর্নমেন্ট গ্রন্থে 1770। 18 শতকের অভিজাততন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লব যে তোপ দাগে, তাতে উদারনৈতিক মতবাদের জয় হয়। বেনথামের দর্শন এই নতুন যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার মূল কথা হল সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখ বিধান। উপযোগিতার মাপকাঠিতে তিনি সমাজ ও রাষ্ট্রের বিচারে প্রবৃত্ত হয়েছিলেন। উপযোগিতার সংজ্ঞা নির্ধারণে তিনি বলেন, এই লাইনটা তোমরা দেখে এখানে লিখবে, ইট ইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অব দ্য গ্রেটেস্ট নাম্বার, দ্যাট ইজ দ্য ম্যাসিও অফ রাইট অর রং। রাষ্ট্র গঠনের পিছনে কোনরূপ চুক্তি আছে বলে বেনথাম মনে করেন না। মানুষের প্রয়োজন থেকে রাষ্ট্রের উৎপত্তি এবং সে প্রয়োজন নিবৃত্তিতে রাষ্ট্রের সার্থকতা বলে তিনি সিদ্ধান্ত করেন। অভীষ্ট সিদ্ধির পথে যা কিছু অন্তরায়, তার সংস্কার করা উচিত। বিচার পদ্ধতির সরলীকরণ এবং বিচারালয়ের উপযোগিতা বৃদ্ধির উপর তিনি জোর দেন। সরকার স্বৈরাচারী না গণতান্ত্রিক, তার একমাত্র বিচার হতে পারে তা কিভাবে অধিকার ও কর্তব্য পালন করে তার দ্বারা। গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল করতে হলে সকলের সমান ভোটাধিকার এবং একটি শিক্ষিত নির্বাচক মণ্ডলী প্রয়োজন। শক্তিশালী নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতায় তিনি বিশ্বাসী ছিলেন। যুক্তি ও বিচার বুদ্ধির সাহায্যে তিনি পথ চলতে চেয়েছিলেন। ইতিহাস থেকে কোনরূপ শিক্ষা গ্রহণ করা যায় বলে তিনি মনে করতেন না। তার বিচার চিন্তা পদ্ধতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রচিন্তার ইতিহাসের এক অভিজ্ঞ পর্যবেক্ষক মন্তব্য করেন, এখানে অভিজ্ঞ পর্যটক বলতে ডানিং, এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিজ ভলিউম 3 212 পেজে এই কথাটা তিনি ইংরেজিতে বলেছেন। এটা তোমরা লিখতে পারো। এরপরে দেখো রয়েছে, বেনথামকে ঘিরে বুদ্ধিজীবীদের যে পরিমণ্ডল সৃষ্টি হয়েছিল তার অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক জেমস মিল 1773 থেকে 1863-36। ভারতের ইতিহাস রচনায় তিনি দীর্ঘ সময় ব্যয় করেন। 1806 সাল থেকে তিনি নিজেকে এ কাজের জন্য প্রস্তুত করেন। সমগ্র গ্রন্থটি রচনা করতে তার 12 বছর সময় লেগেছিল। 1817 খ্রিস্টাব্দে তার লেখা হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হয়। মিল কখনো ভারতে আসেননি, কিন্তু সে কারণে তার রচনা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মনে করতেন না। তার যুক্তি ছিল এইরূপ: প্রথমত, ভারতের মতো বিশাল দেশে সবটা তার পক্ষে দেখা সম্ভব হতো না। দ্বিতীয়ত, ভারত বিষয়ে সমসাময়িকদের ধারণা ও সংস্কার দ্বারা তিনি প্রভাবিত হতেন। মিল চেয়েছিলেন ভারত সম্পর্কে প্রকাশিত সমস্ত তথ্যের যথাযথ বিচার করে গ্রন্থ রচনা করতে। ইংল্যান্ডে বসেই সে কাজ সবচেয়ে ভালোভাবে করা সম্ভব বলে তিনি মনে করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ইতিহাস প্রথম রচনা করেন রবার্ট ওর্ম। 1764 খ্রিস্টাব্দে তার লেখা এ হিস্ট্রি অব দ্য মিলিটারি রানসেকশনস অব দ্য ব্রিটিশ নেশন ইন হিন্দুস্তান ফ্রম দ্য ইয়ার 1745 প্রকাশিত হয়। 1769 খ্রিস্টাব্দ থেকে 1801 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কোম্পানির ইতিহাস রচনায় নিযুক্ত ছিলেন। 1782 সালে হিস্টোরিক্যাল ফ্র্যাগমেন্ট অব দ্য মুঘল এম্পায়ার অফ দ্য মারাঠাস অ্যান্ড দ্য ইংলিশ কনসার্ন ইন হিন্দুস্তান ফ্রম 1659 নামে তার অপর একটি গ্রন্থ প্রকাশ পায়। ওর্ম তার ইতিহাস রচনার জন্য বহু পাণ্ডুলিপি সংগ্রহ করেন। তার এই সংগ্রহ এখনও লন্ডনের ইন্ডিয়া অফিস গ্রন্থাগারের সম্পদ। উইলিয়াম রবার্টসন এই পর্যায়ের অন্য এক ঐতিহাসিক। 1792 সালে তার লেখা হিস্টোরিক্যাল কোয়েশ্চেন্স কনসার্নিং দ্য নলেজ হুইচ দ্য অ্যান্সিয়েন্ট হেড অফ ইন্ডিয়া প্রকাশিত হয়। ওর্ম এবং রবার্টসন প্রাচীন ভারত সম্পর্কে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা অকপটে স্বীকার করেছিলেন, কিন্তু মিল সেরকম কোনো দুর্বলতা প্রকাশ করেননি। ভারত ইতিহাসের সমগ্র পরিসর ছিল তার আলোচনার অন্তর্ভুক্ত।
1817 থেকে 18 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশের পর 1820 খ্রিস্টাব্দে এই গ্রন্থ 6 খণ্ডে এবং আরও পরে 1826 ও 1840 খ্রিস্টাব্দে পুনঃপ্রকাশিত হয়। 1848 খ্রিস্টাব্দে উইলসন এই গ্রন্থ সম্পাদনা করেন। 19 শতকের অধিকাংশ সময় জুড়ে মিলের ইতিহাস একটি প্রামাণ্য গ্রন্থ হিসেবে পঠিত হয়। ভারতের প্রশাসন ব্যবস্থাকে প্রভাবিত করার বিশেষ সুযোগ তিনি পেয়েছিলেন। 1819 সালে মিল লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে যোগ দেন। কোম্পানির যেসব কাগজপত্র ভারতে পাঠানো হতো সেগুলির প্রধান পরীক্ষকের সহকারী রূপে তিনি নিযুক্ত হন। অ্যাসিস্ট্যান্ট টু দ্য এক্সামিনার অফ ইন্ডিয়া করসপন্ডেন্স। 1830 থেকে 36 পর্যন্ত তিনি ওই বিভাগের দায়িত্বে ছিলেন। সমসাময়িকদের চোখে তার গ্রন্থ কিরূপ মর্যাদা পেয়েছিল তার একটি উদাহরণ। 1833 সালে কোম্পানির সনদ নবীকরণের সময় পার্লামেন্টের কমন সভায় বিতর্ক চলাকালে মেকলের উক্তি, রোম সাম্রাজ্যের পতনের উপর গিবনের গ্রন্থ প্রকাশের পর ইংরেজি ভাষায় ইতিহাস বিষয়ক গ্রন্থ প্রকাশ পেয়েছে, তার মধ্যে মিলের রচনা মহত্তম। প্যারা করে দেখো, মিল ছিলেন বেন্থামের শিষ্য। উপযোগিতাবাদী দৃষ্টিকোণ থেকে তিনি ভারতের ইতিহাস পর্যালোচনা করেন। আগেই বলা হয়েছে এর জন্য তিনি ভারতে আসার কোনো প্রয়োজন বোধ করেননি। যেসব আকরিক সূত্রের উপর তিনি নির্ভর করেছিলেন সেগুলিকে বিশ্বস্ত বলা চলে না। ওর্মের কাছে তিনি ঋণ স্বীকার করেছেন। ক্লোডিয়াস বুকানন নামে একজন ভারত বিদ্বেষী খ্রিস্ট ধর্ম প্রচারকের সাক্ষ্য তিনি উদ্ধার করেছেন। টেনান্ট এবং টাইটলার নামে দুজন ইংরেজ পর্যবেক্ষকের ভারত সম্পর্কে অগভীর কিছু মন্তব্যের সাহায্য তিনি নিয়েছেন। তথ্য নির্বাচনে তার পক্ষপাতিত্বের প্রতি অধ্যাপক C.H. ফিলিপস দৃষ্টি আকর্ষণ করেছেন। 18 শতকের শেষ দিকে ভারতে রোমান ক্যাথলিক ধর্মপ্রচার করতে আসেন ফরাসি পাদ্রী অ্যাবে দু বোয়া। 1816 সালে তার লেখা এ ডিসক্রিপশনস টু দ্য ক্যারেক্টার, ম্যানার্স অ্যান্ড কাস্টমস অব দ্য পিপল অব ইন্ডিয়া নামক গ্রন্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রকাশ করে। এই গ্রন্থে যা কিছু ভারত বিরোধী তার উল্লেখ মিলের লেখায় পাওয়া গেলেও ভারতীয়দের সমর্থনে যেসব কথা আবে দু বোয়া বলেছেন মিল সেগুলি উদ্ধার করেননি, দৃষ্টিও দেননি। প্যারা করে দেখো, প্রাচীন গ্রিস এবং আধুনিক ইউরোপ ব্যতীত পৃথিবীর আর কোথাও সভ্যতার বিকাশ ঘটেছিল বলে মিল মনে করতেন না। এইভাবে ওরিয়েন্টালিস্টদের সঙ্গে তার প্রধান পার্থক্য। প্রাচ্যবিদ্যায় জোন্সের নিষ্ঠা এবং সন্ধিৎসার প্রশংসা করা সত্ত্বেও আক্ষেপের সুরে তিনি বলতে ভোলেননি, এশিয়ার প্রধান দেশগুলিতে উন্নত ধরনের সভ্যতার বিকাশ সম্পর্কে জোন্স পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত দ্বারা চালিত হয়েছিলেন। এরপরে এই লাইনটা এটাই ইংরেজিতে বলা হয়েছে, এটা বাদ দিয়ে তোমরা এখান থেকে লিখবে। প্রাচীন হিন্দু সভ্যতা বিষয়ে জোন্সের উৎসাহ মেলে দুটি কারণ মিল উল্লেখ করেছেন। প্রথম, যা কিছু আমাদের পছন্দের তা কল্পনায় অতিরঞ্জিত হয়ে ওঠে। 2, ভারতীয়দের প্রতি আচরণে প্রশাসন যাতে আরও সচেতন হয় সেই উদ্দেশ্যেও জোন্স ইউরোপীয়দের কাছে ভারতীয়দের ভূমিকা বড় করে দেখাতে চেয়েছিলেন। এরপরে এই বক্তব্যটাই ইংরেজিতে লেখা রয়েছে, এটা বাদ দিয়ে তোমরা এখান থেকে লিখবে। অধিকাংশের মতো সভ্যতা বিষয়ে জোন্সের কোনো সুসম্বন্ধ ধারণা ছিল না বলে মিল মন্তব্য করেন। প্রাচীনকালে ভারতীয় সভ্যতা এত উন্নত হলে ইতিহাসের পরবর্তী পর্যায়ে কি করে তা এমন কুসংস্কার ও আচরণ সর্বস্বতায় ঢেকে গেল মিল তার কুল কিনারা করতে পারেনি। অশিক্ষা, আলস্য, লোভ এবং দুর্নীতিতে ভারতীয় সমাজ ছেয়ে গেছে বলে মিল মনে করতেন। হিন্দুরা বুদ্ধি এবং উন্নত কল্পনা শক্তির অধিকারী হলেও বাস্তবোপযোগী কোনো কিছু উদ্ভাবনে এবং সাংসারিক তুচ্ছতার প্রতি অধিক মনোযোগী বলে মিল মন্তব্য করেছেন। শকুন্তলা কাব্যে জোন্স মোহিত হলেও রচনাটির মিলের হৃদয় স্পর্শ করেনি। প্রাচীন ভারতের শিল্পকর্মে তিনি প্রয়োগ নৈপুণ্যের অভাব বোধ করতেন। প্রাচীন ভারতীয় সমাজ ও সংস্কৃতি বিষয়ে মিলের মূল্যায়ন ছিল জোন্সের বিপরীত। প্রাচ্যবিদ্যা বিশারদদের বক্তব্য তথ্য প্রসূত নয় বলে তিনি মনে করতেন। প্রাচীন হিন্দুদের আচার আচরণ, শিল্প, বিজ্ঞান, তাদের আইন কানুন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সব মিলিয়ে আমরা একটি সিদ্ধান্ত করতে পারি তারা ছিল অমার্জিত। প্রয়োগে দীর্ঘসূত্র না হলেও হিন্দু আইন দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারে পৃথকীকরণ করেনি, তা সর্বত্র স্পষ্ট ও সুসংহত নয়। এখানে উল্লেখ করা যেতে পারে বিচার ও আইন সংস্কার উপযোগিতাবাদীদের চোখে অগ্রাধিকার লাভ করেছিল। এটি ইংল্যান্ডের সাধারণ আইন তাদের মতে ছিল
ত্রুটিপূর্ণ। ব্রিটেনের আইন সংস্কারে উপযোগিতাবাদীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ধর্মকে তারা যুক্তির আলোকে বিচার করতেন। প্রাচীন ভারতের ধর্মচিন্তায় ঈশ্বর বিষয়ে উন্নত ধারণার পরিচয় মাঝে মাঝে লক্ষ্য করা গেলেও সাধারণভাবে অশুভ শক্তিকে প্রতিহত করতে মানুষ বিভিন্ন রূপে প্রকৃতি পূজা করত। এই ছিল মিলের ধারণা। সমাজে ব্রাহ্মণদের আধিপত্য এবং পুরোহিততন্ত্রের তিনি সমালোচনা করেছেন। ভারতীয়দের বিনীত ভাব তার মতে স্বৈরতান্ত্রিক শাসনে থাকার ফল। প্রাচীনকালে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে কেবল মানুষ পরিচিত ছিল। ভারতবর্ষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখা যায়নি। মধ্যযুগের ইউরোপ গত শতক পর্যন্ত পাশ্চাত্যবাসীর চোখে ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ। মিল সেই ধারণার বশবর্তী ছিলেন। কিন্তু হিন্দু যুগের তুলনায় এমনকি পাশ্চাত্যের মধ্যযুগীয় সংস্কৃতিকেও তিনি অনেক উন্নত বলতে দ্বিধা করেননি। ভারতীয়দের নৈতিকতার মান মিলের মতে অত্যন্ত নিকৃষ্ট। তিনি বলেছেন তারা কৃত দাস সুলভ। মিলের ভারত ইতিহাস প্রকাশ পায় এমন এক সময় যখন ভারতে ব্রিটিশ শক্তি রূপান্তরিত হচ্ছিল। 18 শতকের মধ্যভাগ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আধিপত্য বিস্তার করলেও 1818 সালে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের পর সর্বশক্তিমান হয়ে ওঠে। অধ্যাপক পার্সিভাল হিসপিয়ার এই পরিবর্তনকে বোঝাতে দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বিকাম দ্য ব্রিটিশ এম্পায়ার অফ ইন্ডিয়া। ভারতের বিশাল ভৌগোলিক ব্যাপ্তি এবং বৈচিত্র্য লক্ষ্য করে কোম্পানির প্রতিনিধিরা মনরো, এলফিনস্টোন প্রমুখ এদেশের গভীরে অজানা বিপদের ভয়ে সতর্ক ছিলেন। কোম্পানির কর্তৃপক্ষ ভারতীয় সমাজে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছিলেন। কিন্তু 1818 খ্রিস্টাব্দে মারাঠাদের চূড়ান্তভাবে পরাজিত করার পর কোম্পানির কর্মচারীদের মানসিকতার পরিবর্তন দেখা দেয়। ঐতিহাসিক এরিক স্টোকস 18 শতকের শেষে এবং 19 শতকের সূচনায় এদেশের অবস্থিত কোম্পানির প্রতিনিধিদের রোমান্টিক এবং উত্তরসূরিদের উপযোগিতাবাদী আখ্যায়িত করেছেন। এই ছিল জেমস মিলের প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্রের উপরে 12 নম্বর কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।